শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা প্রায় প্রতি সোমবারেই চেষ্টা করি আমাদের এখানে বিগত সরকারের সময়ে দীর্ঘ যে 16 বছর 15 বছর যাই বলি, এই সময়ে যারা গুম, খুন, পুলিশি নানা নির্যাতনের শিকার হয়েছে সেই সব পরিবারের স্বজনদের, ভুক্তভোগীদের বক্তব্য, বর্ণনা, নির্মম যে অভিজ্ঞতা সেগুলো শুনবার চেষ্টা করি আমরা। এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের আলোচ্য বিষয় একজন গুম ফেরতের বর্ণনা এবং মানবাধিকার। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন কালের কণ্ঠের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ। আমাদের সাথে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন গুম ফেরত ভুক্তভোগী সাবেক সহসাধারণ সম্পাদক ছাত্রদল জনাব দবির উদ্দিন তুষার, এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই আমরা দবিরউদ্দিন খান তুষার, আমি আপনার কাছেই যাচ্ছি। আলোচনা শুরু করব। আপনার অভিজ্ঞতা, কবে কোথা থেকে আপনাকে তুলে নেওয়া হলো? সম্ভবত মিরপুর থেকে, আমি যদি ভুল না করে থাকি, মিরপুর 13 থেকে আপনাকে তুলে নেওয়া হয়েছিল এবং সেটি জুলাইতেই। তারপরও আপনি বিস্তারিত শুরু করবেন। জনাব তুষার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ এটিএন বাংলাকে এবং এটিএন বাংলার প্রখ্যাত সাংবাদিক আমাদের প্রিয় বড় ভাই আমিনুল মজলিসকে, এবং আজকের এই অনুষ্ঠানে যে সকল সম্মানিত গুণীজন, প্রতিষ্ঠাতা যারা আমাদের উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি প্রথমেই শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের প্রতি, যার দয়ায় আমি এখনো জীবিত আছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি। নতুন করে দেশ স্বাধীন হওয়াতেই আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি। এবং পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এদেশের সকল ছাত্র সমাজ এবং ছাত্র জনতার যে আন্দোলনের যে ফসল, আজকে ফ্যাসিবাদী এবং ফ্যাসিস্ট জালিম অনির্বাচিত সরকারের পতন হয়েছে বিধায় আজ দেশ মুক্ত হয়েছে। তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং যে সকল শহীদরা আত্মত্যাগ করেছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি। এবং আমার মতো আরো যারা গুম হয়েছিলেন, যারা টর্চারের শিকার হয়েছিলেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অথচ তারা বেঁচে আছে। আর যারা আহত পঙ্গু হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আসলে আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী, সবসময় চেষ্টা করেছি গণতান্ত্রিক আন্দোলনে এই সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং খুব প্রতিরোধ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমি বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু আমি জানতাম না যে আমার জীবনে এরকম হঠাৎ করে এত অন্ধকার নেমে আসবে, এবং আমি ভাবতেও পারিনি যে আমাকে মিরপুর থেকে তুলে নিয়ে যে অমানবিক যে টর্চার, যে গুম করে রাখা হবে, সেটা আসলে কখনো ভাবিনি। সেটা কত তারিখ? আমি বলবো কত তারিখে? এটা হবে 24শে জুলাই সকাল 11টার দিকে, সাদা পোশাকে মিরপুর 13 নম্বর থেকে। কিছু বুঝে ওঠার আগেই ওরা সম্ভবত 4 থেকে 5 জন ছিল, আমাকে প্রথমে বেল্ট ধরলো এবং তারা পুলিশের পরিচয় দিল যে আমরা ডিবিতে আছি বা এই ধরনের একটা কিছু কাউন্টার জন্য বললো। আমি বুঝতে পারিনি। তারা আমাকে তুলে নিয়ে প্রথমে একটা কালো মাইক্রোতে ধাক্কা দিয়ে তুলে দিল। দেওয়ার পরেই আমার দুটো হাত করা পিছনে বেঁধে দিল, হাত করা লাগালো, এবং তারপরে তারা একটা গামছা ছিল মাইক্রোর মধ্যে, সেই গামছা দিয়ে আমার চোখটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে এই 2-1 মিনিটের ভিতরেই ওরা আমাকে একটা কালো জোম টুপি পরিয়ে দিল। তখন আমি তার কাউকেই চিনতেও পারছি না, দেখতেও পারছি না, এবং খুব দ্রুতই তারা দুইজন দুই পাশ থেকে আমাকে কিল ঘুষি মারলো এবং খুব বড় ধরনের থাপ্পড় দিল, যার কারণে আমার কানটা অনেক একটা শব্দ হচ্ছিল। আমি চুপচাপ
সিটের মাথা দিয়ে বসেছিলাম। প্রাথমিক টর্চার এটুকুই বলবো, তারা তেমন কিছু তখন আর করেনি। আমাকে গাড়িতে প্রায় 1-1.5 ঘন্টা কোথায় কিভাবে নিয়ে যাচ্ছে আমি আসলে জানি না, এবং দুইজন দুই পাশে, পিছনে দুইজন, সামনে একজন, তারা আমাকে নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তখন তারা আমাকে একটা জায়গায় নিয়ে 2 হাত ধরে বলে, ডাইনে হাঁটো, ডাইনে হাঁটি, বামে হাঁটো, এবার সামনে সিঁড়ি, পা তুলো, তুলি, সোজা হাঁটো, হাঁটি, এইভাবে করে 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 অনেক সময় বের করে একটা লিফটে তুললো, আমি বুঝতে পারলাম। নেওয়ার পর একটা রুমের মধ্যে নিয়ে গেল। সেই রুমটা আসলে অন্ধকারাচ্ছন্ন, আমি বুঝতে পারলাম। এবং সেই রুমে একটা চেয়ারে বসিয়ে দিল, লম্বা একটা চেয়ার বসে দেওয়ার পরেই তারা আর কি, আমি অনুমান করলাম যে রুমটা একটু গোল হবে, হ্যাঁ গোল রুমটা হবে এরকম, সামনে 3-4 জন লোক বসা আছে, এটা আমি বুঝতে পারলাম। কিন্তু তখনই তারা আমার গামছা বাঁধা এবং টুপি খুলছে না। তারপরেই তারা আমার মোবাইলটা তো আগেই নিয়ে নিয়েছিল, সেখান থেকে বিভিন্ন কিছু, যে আমি আন্দোলনে ছিলাম, আমি ছাত্র জনতার মাঝে প্রোগ্রামে ছিলাম, এইসবকে কেন্দ্র করেই তাদের শুরু হলো প্রশ্ন, শুরু হলো জিজ্ঞাসাবাদ, শুরু হলো টর্চার। এটা মানে একেবারে ঘন্টা ব্যাপী, কয়েক ঘন্টা ব্যাপী। প্রথম দিনই সম্ভবত 9 ঘন্টা আমার উপর একাধারে টর্চার চলে, সেটা তারা থেমে থেমে টর্চার। প্রশ্নগুলো কি ছিল? প্রশ্নগুলো কি ছিল? হ্যাঁ, প্রশ্নগুলো ছিল, ধরেন একটি করে পয়েন্ট ধরতো। প্রথমে যেমন যে পয়েন্টটা ধরলো যে এই মানে অকথ্য গালাগালি, কোনো ভালো ব্যবহার তো করেনি। 28 অক্টোবরের প্রোগ্রাম শেষ করার পরও আবার এসে মিছিল করছিস, এই যে পুলিশ হত্যা হয়েছে সেদিন, সেই হত্যার সাথে তোর কর্মী বাহিনী বা, মানে এমন ধরনের প্রশ্ন করবে যেটার সাথে মিনিমাম জড়িত নয়, কিন্তু তারা জোর করে বলবে তুই পুলিশ হত্যার সাথে তুই সরাসরি জড়িত। আমি অস্বীকার করি যথারীতি, আসলে আমি এটা করিনি। আমাকে 2 পাশ থেকে খুব লম্বা একটা রড বলবো, লাঠি খুব মোটা, শুরু হলো টর্চার। এবং আমি যখন চিৎকার করছিলাম তখন বলে যায়, চিৎকার করলে তোকে আরো ব্যাপক মারধর করে এখানে তোকে শেষ করে দেওয়া হবে। আমি অনেক চেষ্টা করে কান্না থামাতে পারি না। তারপরে তারা শুরু করলো, একটা ইস্যু চলে যায়, আরেকটা মোবাইল থেকে বের করে বলে যে এই যে ছাত্র আন্দোলনে তুই সেদিন বাংলা মোটরে ছিলি, তুই কেন ছাত্রদের সাথে মিছিল করছিস, তুই তো অনেক সিনিয়র, তুই তো রানিং স্টুডেন্ট না। আমি বললাম যে ছাত্র জনতার একটা ন্যায্য দাবি, তারা কোটা সংস্কার চায়, সেখানে আমি ছিলাম বা তাদের পক্ষে দাঁড়িয়েছি, এটা তো আমি এমন কোনো সহিংস কর্মকাণ্ড করিনি, তাহলে আমার অপরাধটা কোথায়, কেন তুই ছিলি? এটার উপর ভিত্তি করে আবার চলে, ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা নন স্টপ টর্চার চলে। আমার মানে টর্চারের মাত্রাটা এমন ছিল যে আমার শার্ট মুহূর্তেই রক্তাক্ত হয়ে গেল। ডান হাতে যখন তারা পিটাতে লাগলো, এখন আমার এই যে ডান হাতে লিগামেন্টটা ফাটা, এবং আমার হাত মুহূর্তেই আঙুল ঝুলে পড়লো এবং সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। আমার প্যান্ট আবার শার্ট রক্তাক্ত হওয়ার পরে তখন কিছুক্ষণ পরে আবার একজন, এটা প্রথম দিনের ঘটনাই আপনি বলছেন, তাই তো? প্রথম দিনে এরকম। জি, এরপরে এই বিষয়টা ক্ষান্ত হলো কখন? প্রথম দিনে মানে আপনি শুতে যাওয়া বলি, কিংবা আপনাকে রাতে, মানে কখন এটি থামলো, কখন প্রথম দিনের? হ্যাঁ, প্রথম দিনে আমার সম্ভবত 11টা বাজবে, 11টার দিকে আমাকে, এর মাঝে আমার শুধুমাত্র এই যে 10 ঘন্টার চোখ বন্ধ করার অবস্থায় 10 মিনিটের জন্য আমাকে শুধু, আমি যখন খুব অনেকটা জ্ঞান হারিয়ে ফেললাম, মাথার সিট পিছনের দিকে করলাম, তখন তারা আমাকে শুধু একটা পাউরুটি এনে খাওয়ালো। সারাদিন কিছুই আমাকে দেয়নি, একটা চিকন পাউরুটি দিল এবং একটা চা দিল। সেটার জন্য আমাকে জাস্ট পানি খাওয়ানো হয়নি, শুধু নাকটা খুলে দিল এবং মুখটা খুলে দিল, কিন্তু পুরোপুরি খুললো না। আমাকে শুধু চা তো আর পেটে ঢুকে না, তারপরেও কষ্ট করে একটু মুখে দিলাম, দিয়ে আবার 1 ঘন্টা পর আবার জিজ্ঞাসাবাদ চলে গেল তারা। আচ্ছা, এইভাবে আমাকে প্রথম 11টা 11:30 পর্যন্ত ছিল। তারপরে তারা আমার হাত করার পরে আমাকে ফেলে রেখে, তারা একজন থাকতো গেটে সবসময়, এই করে আমাকে ফেলে রেখে তারা চলে গেল। তখন আমার মুখটা খুলে দিল, রাত্রেবেলা মুখটা খোলা অবস্থায় ছিল। এর পরের দিন আবার শুরু হলো সেকেন্ড স্টেপে টর্চার। জি, আমি শুনবো আবার সে বিষয়গুলো, আমি শুনবো। আমি একটু শুনে আসি, আমাদের স্টুডিওতে আলোচকরা রয়েছেন। প্রথমেই ব্যারিস্টার এম সারওয়ার হোসেন, আমি আপনার কাছেই যাব। শুনছিলেন আসলে যে বর্ণনা আমাদেরকে শুনতে হচ্ছে, এগুলো হয়তো আমাদের শুনতে হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যে অভিব্যক্তি প্রকাশ করা, সেটি আসলে কোনো ভাষায় তো বর্ণনা করার মতো নয়। কিন্তু তারপরেও সার্বিকভাবে বলবেন, এবং আইনের ব্যত্যয়ের কথা তো আর বলবার অবকাশ থাকেই না। আপনি শুরু করেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক। দেখুন, শুরুতেই বলি, গুম একটি জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ।
ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং বাংলাদেশে যে আইন রয়েছে পেনাল কোড এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা, সেইখানে তাদেরকে ট্রাই করা পসিবল। এবং আমি যতটুকু জানি এইগুলো নতুন প্রসিকিউশন টিম হয়েছে এবং নতুন ট্রাইব্যুনাল কনস্টিটিউট হচ্ছে, সেইখানে তাদের বিচার করা হবে। আমি নিজেও এই গুমের ভিকটিম ছিলাম তাই না? 2016 সালের 27 অক্টোবর। আচ্ছা। আমি একটা লিগ্যাল নোটিসের জবাব দিয়েছিলাম এবং সেই উসিলায় যেহেতু আমি গণতন্ত্রের পক্ষে, সুশাসনের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে কথা বলি, নিজে 6 মাস জেল খেটেছি, 10টা মামলা ফেস করেছি, আমাকে ডিজিএফআইতে ধরে নিয়ে যায়। কারা ধরে নিয়ে গেল? আমারই নিজেও তো colleague। সাবেক সেনা কর্মকর্তা। আমারই কলিগ, যাদের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে চিনি, এই ধরনের লোক আমাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে বসায় রাখছে, মানে ইন কমিউনিকেশন, কারোর সাথে আমি কমিউনিকেশন করতে পারছি না। এবং আমার এই যে গুমের সাথে জড়িত সেনাপ্রধান শফিউদ্দিন, আগের ডিজিএফআই আকবর এবং এই সরোয়ার নামে একজন জেনারেল, যে পরে যে নারী ঘটিত কারণে তার ফোর্স রিটায়ার্ড হয়, এবং আরও 2-3 জন ছিল। সো আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি, দুইভাবে আইনি মোকাবেলা করব। এখন হ্যাভিং সেড দ্যাট, যে ওইখানে যখন কথা হচ্ছিল তখন ওই অফিসার যে আমাকে নিয়ে বসেই রাখছিল, সে আমাকে শাউট করে বলল যে, ডু ইউ ওয়ান্ট টু গো টু হোম অর আয়নাঘর? তো আমি বললাম, আয়নাঘর, হোয়াট ইজ দ্যাট? বলে তখন পর্যন্ত আয়নাঘরের কথা তো শুনি নাই। তো তখন বললো যে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইফ আই সেন্ড ইউ দেয়ার। পরে সম্ভবত যেহেতু আমি আর্মিতে চাকরি করেছি, কোনো কারণে আমাকে ছেড়ে দিয়েছে 11 ঘন্টা পরে। কিন্তু 11 ঘন্টা যদি আমাকে ঢুকে তো একবার, তাহলে আমারও ভাগ্য হয়তো ওই রকম আজমি সাহেবের মতো ওই রকম ওই কনসিকোয়েন্স আমার হয়তো ফেস করা লাগতো, অথবা ব্যারিস্টার আমানের মতো। তো সেই জন্য বলছি যে এইটা কারা করেছে। এইটা মূলত আমি যে আমার ছোট রিসার্চ বলে যে রয়ের যে এখানে একটা বিভিন্ন জায়গা রয়ের যে এজেন্টগুলো ছিল এবং রয়ের একটা গ্রুপ এখানে ছিল, তারা দেখতো যে কারা কারা অ্যাক্টিভ, কোন ছেলেটা ইভেন খিলগাঁয়ের মতো জায়গায় অথবা একদম গ্রামের মতো জায়গায় কোন ছেলেরা সবচেয়ে বেশি দক্ষ, কে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভোলাটাইল, তাকে গুম অথবা গুলি করে তার পাও পঙ্গু করা অথবা ক্রস ফায়ারে দেওয়া। এইগুলো করা তো কারে দিয়া? এই আমাদের যে এই বাহিনীর বিভিন্ন পর্যায়ের আর্মি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, আপনার ডিবি, এই বিভিন্ন, এবং এইটা বাংলাদেশে এটা মাস্টার হয়েছে তারেক সিদ্দিকী। এবং এই সমস্ত ঘটনা অ্যাপ্রুভ করতে কে? এই পতিত শেখ হাসিনা। সেই জন্য একটা গুমের উপর একটা কমিশন হয়েছে, সেই কমিশনে তারা আহ্বান জানিয়েছে 15 তারিখ থেকে 30 তারিখের ভিতরে তাদেরকে সব গুমের তথ্য দিতে বলা হয়েছে। আজকে এখানে তুষার সহ যারা গুমের শিকার হয়েছে, আমি নিজেও আমার এই ঘটনাটা সেইখানে আমি পাঠাবো, এই তুষার সহ যারা গুমের শিকার হয়েছে তারা সবাই ওই কমিশনে আপনার তথ্য দেন এবং আপনি মনে করেন কারা রেসপন্সিবল। নির্দোষ কাউকে জড়াবার দরকার নেই, যারা দোষী তাদেরকে আপনি জড়ান। এবং আমি শেষ করবো এই ফেজে এইটা বলে যে আমার সুযোগ হয়েছিল জার্মানিতে কয়েকটি কনসেন্ট্রেশন ক্যাম্প ভিজিট করার। আচ্ছা। সেইখানে আমি মিউনিকে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প ভিজিট করেছি এবং তার সামনে লেখা আছে নেভার অ্যাগেইন। বাংলাদেশ পুনরায় স্বাধীন হয়েছে, বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থা এরকম হতে হবে আর কোনোদিন আয়নাঘর কেউ সৃষ্টি না করতে পারে, আর কোনোদিন কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে আনলফুলি তাকে কনফাইন করতে পারে, তাকে গুম করতে পারে। সো ওই লেখাটার মধ্যে আমি বলবো নেভার অ্যাগেইন ইন বাংলাদেশ। আর কখনো যাতে বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী যারা রাষ্ট্র চালাবে কোনোভাবে যেন এই পরিস্থিতি বাংলাদেশে ফেরত না আসে, সেইটি হবে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমি আবার আসবো আপনার কাছে, অসংখ্য ধন্যবাদ। ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, এই যে আমরা তুষারের কাছে যে বিষয়গুলো শুনলাম, সার্বিকভাবে এই বিষয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আমিনুর ভাই আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমি সেই সাথে সম্মানিত সহযোগ সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি দবিরউদ্দিন তুষারকে, যে সে গুম থেকে ফেরত এসে আমাদের সামনে তার বক্তব্য উপস্থাপন করার সুযোগ পেয়ে গেছে। দেখুন, আমি খুব মনোযোগ সহকারে তুষারের বক্তব্যগুলো শুনছিলাম, তার বর্ণনা শুনছিলাম। এটি চিন্তা করা যায় যে একটি আধুনিক গণতান্ত্রিক এবং সভ্য একটা সমাজে এটি কোনো মানুষ
সুস্থ কোনো মানুষ চিন্তা করতে পারে না। তাহলে এখান থেকে খুব স্বাভাবিকভাবে অনুমেয় যে দীর্ঘ 3 দশক দীর্ঘ 15 বছর রাষ্ট্রযন্ত্রে থাকা এই আপনার সরকার, যেটিকে আমরা বলি কর্তৃত্ববাদী সরকার, যেটিকে আমরা বলি কোনো লিগ্যাসি ছাড়া একটি সরকার, সেই সরকার দমন, পীড়ন এবং নিপীড়নের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য যে চেষ্টা করেছিল, এবং তার অনেকগুলো এক্সাম্পলের মধ্যে তুষার একটি উল্লেখযোগ্য এক্সাম্পল। এবং আয়নাঘরের ঘটনাগুলো আমরা জানি, এগুলো আসলে আমরা দেখেছি বিভিন্ন সময়। এই ফুটেজগুলো এখন আসছে জনগণের সামনে, প্রকৃত অর্থে খুব উন্মোচিত হয়েছে। এবং এর যে ভিতরের যে ভয়াবহ চিত্র, যেটি হয়তো কিছু অংশ তুষার সেখানে উল্লেখ করেছে, এবং আরো অনেকগুলো আয়নাঘরে যারা ছিলেন তারা উল্লেখ করেছেন। আপনি চিন্তা করতে পারেন যে একটি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন একটি দেশ, যে দেশটি নতুন যাত্রায় অগ্রসর হওয়ার কথা, যে দেশে মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার, সুশাসন, আপনার কি বলে যে আইনের শাসন, এই জিনিসগুলো অব্যাহত থাকার কথা, সেই দেশে গণতান্ত্রিক সরকার এই নামটা দিয়ে আপনি এই যে সাধারণ নিরীহ মানুষকে যেভাবে শারীরিকভাবে টর্চার হয়েছে, এটি আসলে বর্ণনাতীত। আমি আসলে একজন নাগরিক হিসেবে এটা আসলে আমরা নিতে পারি না এটা। এবং এরপরে দেখেন যে আরো অনেকগুলো চিত্র হয়তো আমাদের সামনে আসবে। আজকে হয়তো তুষার জনসমক্ষে আসছে, আল্লাহর বিশেষ রহমতে সে হয়তো সামনে আসছে, কিন্তু যারা আজকে আসে নাই বা যাদেরকে আমরা এখনো খুঁজে পাই নাই, আপনি ইলিয়াস আলীর কথা জানি, এরকম অসংখ্য গুম হয়েছে যারা হয়তো আমাদের সামনে এখনো আসে, এবং আমি জানি না তারা আদৌ জীবিত রয়েছেন কিনা। তো সুতরাং একটি রাষ্ট্র যেখানে আধুনিক ব্যবস্থায়, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র হবে জনগণের কল্যাণে নিয়োজিত, এবং জনগণের জন্যই রাষ্ট্র নিবেদিত থাকবে। সেই রাষ্ট্র যদি দানবে পরিণত হয়, দেখুন রাষ্ট্র ছোট বা বড় সেটি মূল কথা নয়, মূল কথা হচ্ছে রাষ্ট্র ছোট হোক অথবা বড় হোক, এটি একটি বড় যন্ত্র যার অনেকগুলো অ্যাপারেটাস রয়েছে, এবং সেগুলো জনগণের কাজে যেটি ব্যবহার করার কথা, সেখানে জনগণের উপরে নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যা, খুন, এগুলোর উপর রাষ্ট্রকে ব্যবহার করেছে। অর্থাৎ কর্তৃত্ববাদী এবং ফ্যাসিজমের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, যেটি অকল্পনীয়, যেটা আমরা আসলে আমরা এই সভ্য সমাজের রীতিতে করতে পারি না। সুতরাং আমি মনে করি, আমি এই স্লটে এই কথা বলে শেষ করে দিতে চাই, সেটি হচ্ছে যেটি ব্যারিস্টার সারোয়ার সাহেব বলেছেন, আমি ওনার সাথে একমত, যে এটি যেন বাংলাদেশে কখনোই ফিরে না আসে। এটি আসলে আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে জবাবদিহিমূলক আইনের শাসন এবং সুশাসন এটি প্রতিষ্ঠিত হোক, আর যারা এর সাথে যুক্ত সে যেই হোক না কেন তাদেরকে অবশ্যই আইনের আশ্রয়ে নিয়ে আসা উচিত, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিতে, যাতে ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যিনি যান না কেন তারা কখনোই যাতে এই জাতীয় কার্যক্রম জনগণের উপরে যাতে এই নির্যাতন করতে না পারে, সেটির একটি অবশ্যই আইনগত এবং আইন প্রয়োজনে সংস্কার করে, প্রয়োজনে রাষ্ট্র কাঠামো সংস্কার করে এই ব্যবস্থাগুলো করা উচিত। আসলে জনাব হাসান হাফিজ, শুনছিলাম বিশেষ করে দবিরুদ্দিন তুষারের কথা। গণমাধ্যম কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে আপনি জানেন, আমরা বলি গণতান্ত্রিক সরকারেও আমরা চাই বা না চাই, অনেক সময় আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে বিরোধী মতপথের উপর এক ধরনের চড়াও হওয়া, কিংবা কোনো জায়গায় মামলা হামলা, সেগুলো নির্যাতনের। কিন্তু এই যে বর্ণনা শুনলাম, এর সাথে মানে কিভাবে সেটি মেলাবেন বা আদৌ মেলানো যায় কিনা, বিষয়গুলো যদি একটু কোনো সভ্য দেশে কিন্তু এরকম হতে পারে না। আসলে ক্রসফায়ারের গল্প আমরা দেখেছি, গুমের ঘটনা দেখেছি, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলীয় স্বার্থে রাষ্ট্রযন্ত্রকে এইভাবে ব্যবহার করার একটা দানবীয় একটা স্বৈরাচারের কবল থেকে দেশটা মুক্ত হয়েছে। উনি যেটা বললেন যে কনসেন্ট্রেশন ক্যাম্পে নেভার এগেইন, অবশ্যই বাংলাদেশ সেই পথে হাঁটবে। আমাদের তরুণদের রক্ত তার সঙ্গে যেন আমরা বেইমানি না করি। গুম বিরোধী সনদে বাংলাদেশ ইতিমধ্যে সই করেছে, তাহলে যদি গুম হয় তাহলে এটা একটা আন্তর্জাতিক নজরদারির মধ্যে থাকবে। এবং আয়রনি হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ এই সুবিধাটা পাবে, কারণ আওয়ামী লীগ এখন পতিত স্বৈরাচার, তাদেরকে ধরা হচ্ছে, তাদের যে কৃতকর্ম সেগুলির বিচার করা হচ্ছে। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে মব জাস্টিসটা যেন আমরা না করি। সবাই যারা দোষ করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমাদের বিচার করাটা দরকার। বিদ্বেষ প্রতিহিংসা না করে যেন আমরা রক্তপাত না ঘটাই, তাহলে একটা ভুল বার্তা যাবে বিশ্বের কাছে। এবং এই ছাত্র জনতার যে মহতী আন্দোলন, যে একটা সর্বপ্লাবী একটা যে বিপ্লব,
সেটার চেতনাটা নষ্ট হয়ে যাবে, সেটা যেন আমরা না দিই। এর মধ্যে অনেক অন্তর্ঘাতমূলক কাজ হচ্ছে আরও হবে হয়তো, সেগুলিকে সবাই মিলে সচেতনভাবে প্রতিরোধ করতে হবে, তাহলেই কিন্তু আমরা বিজয়ের শুভ ফসলটা আমরা ঘরে তুলতে পারবো। এখনও কিন্তু সতর্কতার সঙ্গে আমাদের পথ হাঁটতে হবে। 36 জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, আত্মতুষ্টির কোনো এখনও সুযোগ নেই। প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, ধাপে ধাপে আমাদের এগিয়ে যেতে হবে এবং একটা সংস্কারের যেই কথা উঠেছে, সর্বক্ষেত্রে সংস্কারটা হতে হবে। শিক্ষাক্ষেত্রে হতে হবে, বিচার বিভাগের ক্ষেত্রে হতে হবে, প্রশাসনে হতে হবে, পুলিশে হতে হবে, সব ক্ষেত্রে এটা কিন্তু হতে হবে। এবং আমি মনে করি যে এটা প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত পর্যায়ে কিন্তু সংস্কারের চিন্তাভাবনা করা উচিত। আমরা যেন বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যার যার ভূমিকা আমরা আন্তরিকতার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে এবং সততার সঙ্গে যদি আমরা পালন করি, তাহলে অবশ্যই সামনে আমাদের আলোর পথ আরও উদ্ভাসিত হবে। জি, আমি আসবো আবারও। জনাব ব্যারিস্টার সারোয়ার হোসেন, আমি আপনার কাছে আসবো। আমার তুষার রয়েছেন, তুষারের কাছে আমরা যাই। জনাব তুষার, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা প্রথম দিনের ঘটনাটি আপনার কাছে শুনছিলাম, তা পরবর্তী বিষয়গুলো আপনি বলবেন। পাশাপাশি ঠিক কবে আপনাকে কি শেষ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়েছিল কিনা সেই বিষয়গুলো বলবেন। জি, ধন্যবাদ। আসলে একটা জিনিস আমি বলি, জি, সেটা হলো যে একটা না 8 দিন আমাকে গুম করে রাখা হয়। আমি মানে কতবার সরাসরি পায়ে ধরেছি আমার মনে আছে। আমি পা ধরেছি, রিকোয়েস্ট করেছি যে মিনিমাম আমার ফ্যামিলির, আমার স্ত্রী অথবা ভাই কাউকে একটা রিং দিতে দেন, যাতে আমি যে এখনো আছি এটা তারা জানো। আপনারা একবার ভাবুন তো যে 8টা দিন আমাকে কেউ খুঁজে পায়নি। ঢাকা সিটিতে গুরুত্বপূর্ণ সকল থানায় তারা দৌড়াদৌড়ি পেরেছে, প্রত্যেকটা থানায় আমার ছবি দেখিয়েছে, আমার পলিটিক্যাল পরিচয় দিয়েছি। তারা বলেছে এই নামে কাউকে গ্রেফতার করা হয়নি, কাউকে তুলে আনা হয়নি। তারা ডিবিতে গিয়েছে, সেখানে ডিবি অফিস থেকে বলেছে এ ধরনের কাউকে আনা হয়নি। তারা কাউন্টার টেরিজম, যেখানে আমাকে পরবর্তী রাখা হয়েছিল, সেখানে গিয়েছে, বলছে এই নামে কেউ আসেনি, কাউকে তুলে আনা হয়নি। তখন মানে ভাগ্যের নির্মম পরিহাস, তখন আমার স্ত্রীরা তারা হাসপাতালে তারা ছুটে বেরিয়েছে আমার লাশ পাওয়ার জন্য। কতটা অমানবিক! এর মাঝখানে আমি পরবর্তীতে জানতে পেরেছিলাম যে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার সন্ধানকে একটা বিবৃতি দিয়েছে। আমি যদিও বের হওয়ার পরে জেনেছি। এবং দ্বিতীয় দিনে যে পরিমাণ টর্চার তারা করেছে, আমার বা হাত টোটালি একদম রক্তাক্ত যখন ফুলে গিয়েছিল, বাম পাটা আমি কোনোভাবে আমি সোজা করতে পারছিলাম, অবশ হয়ে গিয়েছিল। তখন আমাকে সবসময় দমটুপি পরায় রাখতো, আমাকে নিচে নিয়ে গেল। 2 দিন পরে যখন অন্য টিমের কাছে হস্তান্তর করলো, তখন আমি জানতে পারলাম যে এটা কাউন্টার টেরিজম। আমাকে যেখানে রাখা হলো, সেই কাউন্টার টেরিজমে 6টি রুম আছে। এটা একটা 6টি রুম, এক একটা রুমে 3 জন বা 4 জনের বেশি থাকা যায় না। এটা এরকমই একটা ঘর আর কি। এবং আমাকে প্রথম 2 দিন শুধুমাত্র পাউরুটি আর চা ছাড়া কোনো কিছু খেতে দেয়নি। 3 দিনের দিন আমাকে ওখানকার রুটি এবং কিছু খাবার 2 বেলা করে দিত, সেটাই খেতাম। এবং আমি এর জন্য কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও আমার নাকি খোঁজ নিয়েছিলেন। পরবর্তী জানতে পেরেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আমার জন্য বিবৃতি দিয়েছিলেন। এবং যখন 3 দিন 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 6 দিন চলে যায়, তারা কখনোই আমাকে একটা রিং দিতে দেয়নি, কাউকে জানায়নি। এবং প্রথম 2 দিন ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো যে দোয়া কালাম পড়, নামাজ পড়, তোর আগামীকালই শেষ দিন, তোর মতো তুষারকে মেরে ফেললে আমাদের কিছুই যায় আসে না। এভাবে যখন যে পারছে, একটা আমি মনে হয়েছে একটা ফুটবল, এবং ফুটবলের মতো কেউ পিছন থেকে এসে বাড়ি দিত, আবার 5টা বাড়ি দিয়ে চলে যেত, আর একটু বাম পায়ে বাড়ি মারতো, কেউ ডান হাতে বাড়ি মারতো। এইভাবে আমার সময়গুলি কাটতো। মানে কোনো জিজ্ঞাসাবাদ করেনি সেই অর্থে? সেই অর্থে কোনো জিজ্ঞাসাবাদ আপনাকে করে নাই বা কোনো তথ্য আপনার কাছে নিতে চেয়েছে স্পেসিফিক? মিরপুর 10-এ যেদিন আমি এখানে ছাত্রদের সাথে আমি মিছিলে ছিলাম, তখন ওই ভিডিওটা আমার ফেসবুকে দেওয়া ছিল যে আমি এখানে মিছিল করছি, স্লোগান দিচ্ছি। এই ভিডিওটা বারবার তারা বড় বড় স্ক্রিনে আমাকে শোনাতো এবং বলতো যে তুই এই মেট্রো রেলে তুই আগুন দিয়েছিস,
তোকে স্বীকার করতে হবে 164 দিতে হবে। এবং মিরপুর 10-এ যে পুলিশ বক্সে ছাত্র জনতা আগুন দিয়েছে, এটা তুই করেছিস, তোর লোকবল এগুলো করেছে, তোকে স্বীকারোক্তি দিতে হবে। এইটাই ছিল তাদের মূল। আপনার কাছে পুলিশ হত্যা করেছি, আপনার কাছে কি মনে হয়েছে যে 164 দেওয়া দরকার তখন আপনার, বা যেহেতু আপনারা তাকে আমাকে অনেক মানে নির্যাতন টর্চার করেছে, আমি কখনোই মনে করিনি যে আমার 164 দিতে হবে। কি জন্য? কারণ আমি এটা করিনি। না, সেটা ঠিক আমি আছে, absolutely যেহেতু এটা আপনার করিনি। পরিবার তখনও জানে না আপনার অবস্থান, কেউ জানে না। 164 হলে অ্যাটলিস্ট তো আপনি কোর্টে প্রডিউস করবে বা জানতে পারবে। সত্য মিথ্যার বিষয়টি তো হয়তো পরে নির্ধারিত হবে, কিন্তু এই বিষয়টিও আপনার সেইভাবে তখন মনে হয়নি। না, আমার মনে হয়েছিল 2 থেকে 3 দিন পরে যে যা বলুক আমি শুনবো। এটার ব্যাপারে প্রথম দিন আমি রাজি হয়েছিলাম যে ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তাই করবো, তবু আমাকে মেরে ফেলবেন না। এভাবে আমি তাদের কাছে কাকুতি মিনতি করতাম। আমি মানে সরাসরি পায়ে ধরেছি 2 জন পুলিশ অফিসারের, অনেকক্ষণ পা ধরে আমি কান্নাকাটি করেছি। এভাবে আমার দিন চলতো, এভাবে আমার প্রহরগুলো কাটতো। তো যাই হোক, এভাবে চলার পরে 8 দিনের মাথায় যখন মাঝামাঝি পর্যায়ে আরেকটা টিমের কাছে আমাকে হস্তান্তর করলো, সেই টিম আমাকে একটি ভালো কাজ করেছে যে আমার রক্তাক্ত শার্টটা তারা পরিবর্তন করে দিয়েছে। এবং পরিবর্তন করার পরে তারা তখন নতুন একটি শার্ট আমাকে দিয়েছে। মিডিয়াতে আমার যে শার্টের ছবি এসেছিল আমাকে যেদিন কোর্টে নিয়ে যায়, সেই শার্টটা আসলে আমার নয়, তাদের দেওয়া একটা শার্ট। সেটা কয় তারিখে মনে আছে? এটা 2 তারিখে, 2 আগস্ট। জি, সরি 1 আগস্ট হবে এটা, 8 দিন পরে। আচ্ছা, 24শে জুলাই আমাকে গুম করে নিয়ে যায়, 8 দিন পরে আমাকে 1 আগস্ট কোর্টে তোলে। এরপরেও আমাকে আবার 4 দিন রিমান্ডে নিয়ে আসে। তারপরে রিমান্ডে আনার পরে 8 দিন পর আমাকে গারদে নিয়ে যায়। গারদে নেওয়ার পরে আমাদেরকে ওইখানে রাখা হয়। রাখার পরে 3টার দিকেই মানে ওই দিনকে আমাদেরকে পাঠিয়ে দেবে কেরানীগঞ্জে, কিন্তু বিকাল 3টাতেই আপনার এই ফ্যাসিস্ট জালিম এবং স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। তখন তারা বাইরের যে লক্ষ লক্ষ মানুষের যে পরিস্থিতি, তখন তারা আমাদের সবকিছু কাগজ রেডি করে কোর্ট মানে কারাগারে নিয়ে যাবে। তারপরও তারা আবার ফিরে আমাদেরকে গারদের মধ্যে রেখে দেন। রেখে দেওয়ার পরে এভাবেই 1 রাত কেটে গেল। পরের দিন তারা মানে আমাদেরকে তারা সিভিল ড্রেসে 2-3 জন পুলিশ ভিতরে কোন মেকানিজম করলো জানি না, পরের দিন তারা আমাদের গারদ থেকে, কোর্টের গারদ থেকে পরের দিন আমাদেরকে সকালবেলা আমাদেরকে ছেড়ে দিল। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এম সারওয়ার। এই যে শুনছিলেন রিমান্ডের নির্যাতন, এমনি তো আমাদের যে আইনি ভাষা বা কিতাবে যেটি আছে, রিমান্ডে নির্যাতন করার কোনো বিধান নেই। আপনাকে ইন্টারোগেশনের সময় হয়তো তথ্যটাই জানতে হবে, কিন্তু এখানে যা হলো, একটি তো বাস্তবতা, একটি আইনের কথা এবং একটি নির্মমতা, কিভাবে ব্যাখ্যা করুন? দেখুন, আমি মনে করি যে একটি জঙ্গল রুল চলছিল। জঙ্গল রুলকে রেমেডি করতে হলে আবার জঙ্গল রুল দিয়ে করতে হয়। তো যারা অপরাধ করেছে, যেমন আইনশৃঙ্খলা বাহিনী, তাদের একটি বটম লাইন রয়েছে যে আমি কোনো অন্যায় আনলফুল কমান্ড ফলো করব না। তাহলে 2009-এর পর থেকে যারা এই আনলফুল কমান্ড ফলো করলো, প্রত্যেকেই মানবতা বিরোধী অপরাধ করেছে। তাহলে জঙ্গল ব্যবস্থাটা কি? যে সৌদি আরবে এখনও কিন্তু ওপেন ফাঁসি হয়। কেন হয় সেটা? এই কারণে হয় যে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া, তোমরা যদি অন্যায় করো, অপরাধ করো, তাহলে দিস ইজ দ্য কনসিকুয়েন্স। আমাদের বিচার ব্যবস্থাটা এত দীর্ঘায়িত যে আপনাদেরকে বিচার করবেন, মানুষ ভুলে যাবে, তখন তারা এখান থেকে কোনো কিছু শেখে না এবং অপরাধ কোনোভাবে হ্রাস পাচ্ছে না। তাহলে কি করা যায়? স্পেশাল ট্রাইব্যুনাল তো রয়েছে এবং তাদেরকে এই যারা মানবতা বিরোধী অপরাধ করেছে এটা কিন্তু বাইর করা সম্ভব। কোন অফিসার আদেশ দিয়েছে, কে তাকে গুম করেছে, কে গালিগালাজ করেছে, কে অত্যাচার করেছে, কে লাথি চোপার মেরেছে, তাদের সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব। তাদেরকে শাস্তিটা ওপেন, মানুষের কাছে যাতে মেসেজ যায় যে আর কোনো দিন এইরকম দেশের সার্ভেন্ট অফ দ্য পিপল, জনগণের টাকায় যাদের বেতন হয়, তাদের এই আত্মসম্মানবোধ আসে না কেন যে আমি কোনো আনলফুল অর্ডার ফলো করব না। তাহলে কি প্রশিক্ষণে একটা গলদ রয়েছে? যে সমস্ত জায়গায় প্রশিক্ষণ হয় সেখানে কি মানবাধিকার বিষয়ে তাদেরকে লেখাপড়া করানো হয় না? যে এই 2009 থেকে 15 বছর যে এই মানবতা বিরোধী অপরাধ হলো, একটি অফিসার আমরা দেখলাম না যে বললো আমি এই অপরাধ করব না, এই অন্যায় আদেশ প্রতিপালন করব না। সো দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম ইন দ্য লেসন। ওইটাকে কারেকশন করতে হবে। আরেকটা জিনিস হলো,
এই যে আয়নাঘরগুলো করেছে, আমরা জানি অনেক জায়গায় আয়নাঘর ছিল, শুধু ডিজিএফআইতে না, ডিজিএফআই, ডিবি, জয়েন্ট ইন্টিগ্রেশন সেল, সিআইডি, পুলিশ, র্যাব, তারাও আয়নাঘর করেছিল। এই সমস্ত আয়নাঘরগুলা জার্মানির মতো মিউজিয়াম করতে হবে, মিউজিয়াম করে মানুষের জন্য ওপেন করে দিতে হবে, যাতে 2009 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে যে একটি ফ্যাসিজম সৃষ্টি হয়েছিল কোন লেভেলের, সেইটা এখন থেকে 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে, আপনি সেকেন্ড ওয়ার্ল্ড কতদিন হয়ে গেছে, সেইটা এখনই রক্ষা করতে এবং জনগণের জন্য ওপেন করে দিতে হবে টু লার্ন লেসন। এবং ভবিষ্যতে এই অফিসের দিকে প্রয়োজন বোধে ওপেন স্পেসে ফাঁসি কার্যকর করা যেতে পারে। জনাব হাসান হাফিজ, যে বর্ণনাগুলো শুনছিলাম, বিশেষ করে পরিবারের ভেতর দিয়ে যে অবস্থাগুলো যায়, যে নির্মম অভিজ্ঞতা তাদেরকে নিতে হয়, যেটি বলছে তার স্ত্রী, তার পরিবার পরিজনের সদস্য, মানে পরিবার পরিজন যারা রয়েছে তারা হসপিটাল থেকে হসপিটালে, বিভিন্ন আইনশৃঙ্খলা, মানে এই বিষয়গুলো মানে আপনার বর্ণনা শুনবো, মানে বক্তব্য শুনবে বিষয় যেসব বর্ণনা আমরা শুনলাম এবং আরও অনেক জিনিস হয়তো শুনবো ভবিষ্যতে, এগুলি তো একটা বিভৎস একটা অধ্যায়, তাই না? এত নৃশংসতা, মানে ক্ষমতার লোভে শুধু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য আপনার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনী হিসেবে সুবিধা ব্যবহার করা, তাদেরকে অন্যায় অযৌক্তিকভাবে এবং আমলাতন্ত্রকে দিয়ে একটা মানে যাতে ক্ষমতাটা পাকাপোক্ত থাকে সেটার জন্য নির্মমভাবে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। তো সেই স্বৈরাচারকে আমরা রুখে দিতে পেরেছি এবং ভবিষ্যতে যেন কেউ মাথা তুলতে না পারে, এই ধরনের চিন্তাই যেন না আসে, সেই ব্যবস্থাটা করতে হবে। আমি বারবার বলছি যে এটা শেষ হয়নি, এটা একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারটা কিন্তু রাজনীতির ক্ষেত্রেও করতে হবে, আমাদের চিন্তাটা চেঞ্জ করতে হবে। তরুণরা যেই ভাষায় কথা বলছে সেই ভাষাটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বিগত স্বৈরাচার সেটা বুঝতে পারেনি, ফলে তাদের যা পরিণতি ছিল, অনিবার্য পরিণতি, সেটার দিকে তারা ধাবমান হয়েছে। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং তারা কিন্তু এখনও অন্তর্ঘাতমূলক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সামনে দুর্গাপূজা আছে, সেখানেও কোনো ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। সাম্প্রতিককালে আমরা দেখেছি গোপালগঞ্জের ঘটনা দেখেছি এবং আরও ইস্যুজ আমরা দেখেছি। জুডিশিয়াল কু হক করার চেষ্টা করা হয়েছে, আনসারদের দিয়ে চেষ্টা করা হয়েছে, 15ই আগস্ট করা হয়েছে, সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা হয়েছে, নানান ধরনের গার্মেন্টস ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা এবং এটা তৈরি করা হয়েছে বহিরাগত দিয়ে আমাদের দেশটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য। এখনও কিন্তু তারা ক্রিয়াশীল আছে, তারা স্বপ্ন দেখছে যে আবার তারা তাদের সেই মসনদ আবার ফিরে পাবে, কিন্তু সেটা একটা অলীক স্বপ্ন এবং অবাস্তব একটা স্বপ্ন। যতদিন এদেশের তরুণরা আছে অতন্দ্র প্রহরীর মতো তারা এটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে। এবং আমরা দেখছি যে সীমান্তে হত্যা চলছে, নির্বিচারে হত্যা চলছে। এটা আমরা ভারতের বন্ধু, আমরা কিন্তু তাদের প্রজা নই, তারা কোনোভাবেই আমাদের উপরে প্রভুত্ব করতে পারে না। বন্ধুত্ব হতে হবে সমতা, ন্যায্যতা এবং সম্মানের ভিত্তিতে। সেইটা আমরা নিশ্চিত করব, এবার আমাদের তরুণরা সেইটা নিশ্চিত করবে। ফলে আশা করা যাবে যে এই প্রক্রিয়া চলমান থাকবে এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ লড়াই, প্রগতির লড়াই, এটা কিন্তু কখনো থেমে থাকে না। সময়ের চাহিদা অনুযায়ী, উপযোগিতা অনুযায়ী কিন্তু সংস্কারটা চলতে থাকবে। এইভাবে আমরা আসলে একটা প্রগতির পথে অবশ্যই এগিয়ে যাব। এত সম্ভাবনাময় একটা দেশ, এত স্বপ্নিল একটা দেশ, আমাদের সবার শ্রমে ঘামে স্বপ্নে এই দেশটা গঠিত। আমাদের প্রবাসী যোদ্ধারা কত লড়াই করেছে, কত কষ্ট করেছে তারা। এখন দেখেন মুক্ত দেশে কিন্তু তারা মানে দুর্দান্ত তাদের যে পার্টিসিপেশন, এখন কিন্তু রেমিটেন্স আসছে, অনেক আসছে এবং বিশ্বের সবগুলি দেশ, দাতা সংস্থা প্রায় সবাই আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে, কিভাবে আমাদেরকে হেল্প করা যায় তারা চেষ্টা করছে। তো আমাদের কিন্তু হতাশার কোনো কারণ নেই, আমাদের সতর্ক থাকতে হবে সবসময় যেন এই চক্রান্ত আমরা রুখে দিতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর কে এম মতিউর রহমান। ধন্যবাদ আমিনুল ভাই, আপনাকে আবারও। আমি দেখুন, হোসেন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তাকে আমরা স্বৈরাচার বলতাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং স্বৈরাচার সরকার আমাদের উপর দমন নিপীড়ন করেছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, আমরা আন্দোলন করেছি। কিন্তু এই যে আজকে এই আপনার 2024-এ যে ঘটনাটি ঘটলো বা 2009-এর পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু আসলে কোনোভাবেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কখনোই প্রত্যাশা করি না।
কিন্তু তারপর আমরা এরশাদ সরকারকে আমরা স্বৈরাচার বলেছি, কি কারণে দীর্ঘ 9 বছর সে রাষ্ট্র ক্ষমতায় জোর করেছিল। দেখুন এখানে আসলে সবচেয়ে দুর্ভাগ্য জিনিস কি, আমরা আসলে ভুলে যাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা দেশের জন্য জীবন দিয়েছে অথবা যারা সম্পূর্ণ মানে হারিয়েছে, তাদেরকে একটা সময় আমরা হয়তো ভুলে গেছি বা ভুলে যাই। আমি মনে করি এই যে 2024-এর 5ই অগস্ট যে ঘটনাটি, যে আন্দোলনটা হচ্ছে, সেখানে অসংখ্য মানুষ, শিক্ষার্থী বিশেষ করে জনতা এবং শিক্ষার্থী, তারা কিন্তু জীবন উৎসর্গ করেছে। আবু সাইদের মতো ছেলে সে বুকটে আগলে দিয়ে দেশের জন্য মানে জীবন উৎসর্গ করেছে। আমার মনে হয় যে আমরা দিনের পর একটা সময় হতে থেকে ভুলে যাওয়া। আমি এই জায়গাতে বলতে চাই যে এটি যেন যারা রাজনীতি করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন বা বর্তমানে যারা রয়েছেন, নিঃসন্দেহে তাদেরকে ভুলে যাবেন না। একই সাথে আমি আজকে দেখলাম যে বেশ কিছু ছেলে মেয়ে যাদের পা নাই, যারা হয়তো স্বপ্ন ছিল ক্রিকেট খেলবে কিন্তু সে একটা পা হারিয়েছে, বা কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। তো সুতরাং এই চিত্র যদি আপনি নিজে প্রত্যক্ষ করেন, তাহলে আপনি একজন সুস্থ মানুষ আমার ধারণা অসুস্থ পড়বেন। আমি মনে করি যে প্রথমত এই জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে যে এদেরকে যেন আমরা ভুলে না যাই এবং তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার যথাযথ মর্যাদা তাদেরকে দেয়া। এবং যে সকল মানুষ গুম হয়েছিল যারা ফিরে এসেছে, আমি তাদেরকে অভিবাদন জানাই যে অ্যাটলিস্ট তারা জীবন্ত ফিরে এসেছে। সুতরাং তাদের বিষয়গুলো আসলে রাষ্ট্র অ্যাড্রেস করা উচিত। আরেকটি জিনিস আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রত্যাশা নাগরিক হিসেবে এবং ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় যারা আসবেন, তারা যেন এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখেন। অর্থাৎ আমরা ভুলে যাই দেখে কিন্তু এই কাজগুলো ঘটনা একটার পর একটা ঘটে। আরেকটা জিনিস আপনি এখানে আমি উল্লেখ করতে চাই যে রাষ্ট্রের যে তিনটি, আপনার বিশেষ করে সরকারের যে তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, আইন, শাসন এবং বিচার, এর কোনোটি শেখ হাসিনার মানে শেখ হাসিনার নির্দেশ ছাড়া কোনোটাই পরিচালিত হতো না। বিচারালয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এবং আপনার কোঠাবিরোধী আন্দোলনের যে আপনার রায়টা, সেটাও কিন্তু শেখ হাসিনার একেবারে নির্দেশিত রায়। তো সুতরাং এটি বিচারালয় হওয়া উচিত সার্বভৌম, এবং এটির কাছে মানুষের প্রত্যাশা হচ্ছে আমি যেন ন্যায় বিচারটা পাই। আইনসভা যেখানে একটা ভাইব্রেন্ট আইনসভা থাকবে, যেখানে অপোজিশন এবং রুলিং পার্টি দুটি উপস্থিত থাকবে, যেখানে জনগণ কিন্তু এই জিনিসগুলো প্রত্যাশা করবে যে এখানে একটা ভাইব্রেন্ট কার্যক্রম চলছে। দীর্ঘদিন যাবত এই জিনিসগুলো অকেজ হয়েছে এবং এটিকে ধূলিসাৎ করা হয়েছে, এটি ডিস্ট্রয় করা হচ্ছে। সুতরাং ভবিষ্যতে এই জিনিসগুলো বিনির্মাণ করা, অর্থাৎ গণতন্ত্র এমনটি বিষয় নয় যে হঠাৎ করে আপনি এটাকে একটা উন্নয়নের দিকে নিয়ে যাবেন। সুতরাং এটি একটি চর্চার বিষয়, প্রাতিষ্ঠানিক মর্যাদার বিষয়। আরেকটা জিনিস এখানে বলা উচিত, সেটা হচ্ছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যদি যারা সরাসরি যুদ্ধ করেছে তাদেরকে যদি আপনি আশ্রয় দিয়ে থাকেন, পানি খাওয়ায় থাকেন, খাবার দিয়ে থাকেন, তারাও যদি মুক্তিযোদ্ধার শরীক হতে পারে, তাহলে আমি মনে করি যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা সাহায্য করেছিল, যারা আপনার খাবার দিয়েছে, পানি দিয়েছে, তারাও কিন্তু এই যুদ্ধের একটা অংশ। রাষ্ট্রের ভেতরে একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, যে সিন্ডিকেটের সাথে আমি মনে করি শেখ হাসিনা শুধু গণহত্যাকারী একমাত্র নন, তার সাথে যারা সহযোগিতা করেছে প্রত্যেকে গণহত্যার অংশীদার। সুতরাং গণহত্যার এই বড় শিরোনামে প্রত্যেকে বিচার করতে হবে। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই যাত্রায় কিন্তু আমরা এখনো দেখি নাই। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা দেখেছি, কিন্তু এটি সত্য যে প্রত্যেকটি মানুষকে যদি আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে এই কার্যক্রমগুলো ভবিষ্যতে উৎসাহী হয়ে এই কাজগুলো করবে না। কারণ পুলিশ বাহিনী নির্দেশিত হয়ে কিছু কাজ করেছে, কিছু অতি উৎসাহী হয়ে কাজ করেছে। যেটা সারোয়ার সাহেব বলেছেন যে প্রশিক্ষণ দিয়েছে কিনা, সারদাতে যখন প্রশিক্ষণ হয় তখন নিশ্চয়ই তাদেরকে আপনার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন কনসিকুয়েন্সকে বিবেচনা করে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ওখান থেকে যখন ফিল্ডে আসে তখন যে তাদের ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো পরিবর্তন হয়। অর্থাৎ দমন, পীড়ন এবং নিপীড়ন, অর্থাৎ পুলিশ মালিক হচ্ছে জনগণের উপরে একটি জগদ্দল পাথরের মতো বসে থাকে। হয়তো কিছু ভালো পুলিশ কর্মকর্তা রয়েছেন, তারা হয়তো কোণঠাসা। আমি দেখছি যে বেশিরভাগ পুলিশ যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা কিন্তু রাষ্ট্রের দানবে পরিণত হয় এবং রাষ্ট্র দানবে মানে রাষ্ট্র ব্যবস্থা যারা থাকে তারাও যেরকম দানব হন এবং রাষ্ট্র ব্যবস্থার অ্যাপারেটর যারা তারাও দানব হন। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় তাদেরকে একটা সোশ্যালাইজেশনের প্রয়োজন আছে। পুলিশ বাহিনীর ভাবমূর্তি চূড়ান্তভাবে ক্ষুণ্ণ হয়েছে। এখনো পর্যন্ত আপনি বাংলাদেশে স্বাভাবিক পুলিশ যে ভূমিকা পালন করার কথা, সেটা কিন্তু তারা এখন করতে পারে। আমার ধারণা তাদের মধ্যে এক ধরনের লজ্জা আছে এবং তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করছে। আমি মনে করি পুলিশ বাহিনী যেহেতু একটি গুরুত্বপূর্ণ বাহিনী, রাষ্ট্রের অভ্যন্তরে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদেরই মূল প্রয়োজন, এবং এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী হিসেবে আমার মনে হয় যে একটি পুলিশ কমিশন যেটি আসলে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং তাদের জবাব দিতে থাকবে সেখানে। তখন এই রিমান্ড মানে হচ্ছে ইন্টারোগেশন, রিমান্ড মানে আমরা জানি শারীরিক টর্চার। এই জিনিসগুলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হওয়া উচিত এবং এই জিনিসগুলো সংস্কার হলেই জনগণ আসলে তার মুক্ত চিন্তা, স্বাধীনতা
তার যে কর্মক্ষমতা এবং তার যোগ্যতা অনুযায়ী বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা সে পাবে, এটি আসলে সবার প্রত্যাশা উচিত। আমি ব্যক্তিগতভাবে সেটি প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ জনাব দবিরউদ্দিন তুষার। আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা। আপনি বের হলেন 6 তারিখে, তাই তো? জি জি, মানে এই পরের ঘটনাটি আপনি বলছিলেন, তো নিশ্চয়ই তখন শারীরিক অবস্থা এমন ছিল না যে আপনি বাসায় চলে গেছেন, আপনাকে চিকিৎসা নিতে হয়েছে। শারীরিক অবস্থা যেরকম ছিল সেই বর্ণনাটা যদি একটু দেন, পরবর্তী যে বিষয়গুলো সেটি নিয়ে একটু আলাপ করব। আমি আল্লাহর রহমতে বের হওয়ার পরে আমি সোজা বাসায় এসে আমার ড্রেস আপটা জাস্ট চেঞ্জ করে আমাকে দৌড়াতে হয়েছে পঙ্গু হাসপাতালে। আমার ফ্যামিলির লোকজন আমার সাথে ছিল, তারা তখন নিয়ে গিয়ে আমার সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে আমাকে প্রেসক্রাইব করলো এবং আমাকে ওখানে ভর্তি থাকার নির্দেশ দিল। আচ্ছা, এরপরে আমি একটানা বাসা এবং হাসপাতাল করে আমার প্রায় 15টা দিন কেটে গেল। তারপরে আমার যখন কিছুটা ইমপ্রুভ, বাম্পার যে অবশ্য হয়ে গিয়েছিল অনেকটা, সেটা আস্তে আস্তে কাজ করা শুরু করলো। আমি মোটামুটি হাঁটা চলা শুরু করতে পারলাম। আর বাম হাতের যে ঘাটা, সেটা এতটাই দগদগে ছিল যে এটা আসলে মানে বলবার নয়। এখনো মানে ওইটা কি লাঠি দিয়ে, যে অবস্থা, ওইটা কি আপনাকে লাঠি দিয়ে মারার কারণে, মানে কি কারণে ওই বিষয়টা কেন হয়? এটা টোটালি একটা খুব বড় ধরনের একটা লাঠির সাথে কি জন্য পেঁচানো ছিল। মারার সাথে সাথে ফেটে রক্তাক্ত হয়ে আমার শার্ট ভিজে যেত এবং ফুলে যেত, মানে অনেক ফুলে যেত। এবং টোটাল বাম হাতটা আমি নাড়াতে পারিনি, আমি সবসময় ঝুলে থাকতো হাতটা। তারপরেও কিন্তু এরা আমাকে ছাড়েনি, যখন আমাকে ওই নিচে যেত তারপরেও জম টুপি পরানো থাকতো। নিচে নিয়ে রাত্রে যেখানে রাখতো তখন টুপিটা খুলে দিত, আবার পরের দিন যখন জিজ্ঞাসাবাদের জন্য উপরে নিয়ে আসতো তখন আবার ওই জম টুপি গামছা বেঁধে নিয়ে যেত। মানে কি যে একটা অবস্থা, 8টা দিন মানে কোনোভাবেই আমাকে মনে হচ্ছে যে তারা এই বৃত্তের বাইরে নিতে পারছে না, স্বাভাবিকভাবে আমার হাঁটাচলাও করতে দিচ্ছে না, এরকম পর্যায়ে আমার সময়গুলো কেটেছে। যাই হোক, এরপর আমি চিকিৎসা হওয়ার পরে এখন আল্লাহর রহমতে মোটামুটি ভালো। তবে আঙুলের যেহেতু একটা আঙুলের লিগামেন্ট ফেটে যাওয়ার কারণে আমি এখনো চিকিৎসাধীন আছি এবং এটা যদি না জোড়া লাগে হয়তো আগামী 2-3 দিনের মধ্যে ডাক্তার টাইম দিয়েছে, অপারেশনও করা লাগতে পারে। আপনারা দোয়া করবেন আমি যদি আল্লাহ সেটি একটি বিষয়। হ্যাঁ, অবশ্যই আমাদেরও সেই প্রত্যাশা থাকবে। কিন্তু যে বিষয়টি আমি বলছি, আপনি কি কোনো আইনি প্রক্রিয়ায় যাচ্ছেন কিনা এই যে যাদের বিরুদ্ধে? জি, আমাকে 2-1টা জায়গা থেকে আমাকে বারবারই বলেছে যে তুমি যেহেতু 8 দিন গুম হয়েছিলা, 4 দিন রিমান্ডে ছিলা, তোমার শারীরিক অনেক টর্চার করেছে, অনেক ক্ষয়ক্ষতি করেছে, তোমার মনে হয় আইনি প্রক্রিয়ায় গিয়ে কোনো মামলা হয়ে ধরে। আসলে আমি এখন এটা করিনি, তবে অবশ্যই চিন্তা করছি যে। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, নিঃসন্দেহে আপনি হয়তো সেই দিকে যাবেন। জি, আমি একটা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে এখনো যারা পুলিশের বিভিন্ন দায়িত্বে যারা ছিল, হয়তো একটা জেলার এসপি ছিল বা এডিশনাল এসপি ছিল, তারাই কিন্তু কোনো না কোনো ভাবে আবার বড় জায়গায় দায়িত্ব হয়ে আসছে। এই পুলিশ সেক্টরটা আমূল একটা সংস্কার করা দরকার এবং তারা যেভাবে মানুষের উপর টর্চার নির্যাতন করেছে এটা কোনোভাবেই কাম্য নয়। এবং যারা করিয়েছে তারা এখনো, যারা সিভিল প্রশাসন, তারাও কিন্তু বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় সচিব, জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন পদে তারা এখনো রয়ে গেছে। তো বর্তমান সরকারের কাছে অনুরোধ করব তারা যাতে অন্তত এই দুর্নীতিবাজ এবং যারা ঘুষখোর এবং যারা সরাসরি টর্চার নির্যাতনের সাথে জড়িত, এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দেশে একটা শান্তি, যাতে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা যাতে আমরা ধরে রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেই প্রত্যাশা এবং দৃঢ়ভাবে আমরা সেটি বিশ্বাস করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা সেই বিষয়টির দিকে নজর দেবেন। ব্যারিস্টার সারওয়ার, যেটি আসলে বলা হচ্ছিল যে যারা যুক্ত, এটি কি খুবই সিগনিফিক্যান্ট একটি প্রশ্ন, যে যারা এখনও তারা সে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে বা তারা বিভিন্ন জায়গায় আছে, হয়তো বদলি করা হয়েছে, কিন্তু এই যে যাদের বদলি করা হয়েছে, বদলি করার কারণে তো কারো মানসিকতা একদম পরিবর্তন হয়ে যাবে। ঢাকা থেকে কাউকে বান্দরবন নিয়ে গেলেই উনি একেবারে, মানে বিষয়গুলো কি এরকম কিনা, বা তার অতীতের যে অপরাধ বা কর্মকাণ্ড সেটি ব্যাপারে আর কোনো জিজ্ঞাসা করা হবে না, বিষয়টা কেমন, আপনি কিভাবে দেখেন? বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছে, তাদের আহ্বান ছিল বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা ফেরত আসবে না, লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ফেরত আসবে না। সেইটাকে যদি আপনি নিশ্চিত করতে চান, এবং আরেকটি অবজেক্টিভ ছিল স্বৈরাচারীর সরাসরি দোসর এবং বেনিফিশিয়ারি
ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনি যারা একবার স্বৈরাচারী দোষর হয়েছে তারা লাস্ট দিন পর্যন্ত চেষ্টা করবে যাতে স্বৈরতন্ত্র আবার ফেরত আসে, কারণ তারা ওই লুটেরাতন্ত্র, ওই অপকর্ম দুষ্কর্ম করতে চায়। সেই জন্য এই রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করতে হবে। তুষারের ওই কথাটাই আজকে ছাত্র জনতা এবং সৈনিকদের, একটি কথা অ্যাড করি যে আমরা বলি ছাত্র জনতার বিপ্লব, এইটার সাথে অ্যাড করতে হবে ছাত্র জনতা সৈনিকের বিপ্লব। আজকে যেই মুহূর্তে সেনাবাহিনী বলছে তারা গুলি করবে না, তখনই কিন্তু স্বৈরাচারী সরকারের 99% পতন হয়ে গেছে। সেই ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থাকে এমন জায়গায় আনতে হবে, রাষ্ট্র ব্যবস্থার কোনো একটি অংশ যাতে ঘুষ খেতে না পারে, বিশেষ করে পুলিশি সার্ভিসে, পুলিশি ব্যবস্থায় সম্পূর্ণভাবে ঘুষ নির্মূল করতে হবে। এছাড়া আপনি বিপ্লবের উদ্দেশ্য সফল করতে পারবেন না, সেইটি এখন বড় চ্যালেঞ্জ। তাহলে কি করতে হবে? প্রথমে যারা টপ লেভেলের দোষর তাদেরকে ফেজ আউট করতে হবে, গ্রাজুয়ালি সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল। এবং এটাকে, আমাদের দেশে মানুষের অভাব নাই, 20 কোটি মানুষ, আপনার মোর দ্যান 100 ইউনিভার্সিটি, আপনি প্রশিক্ষণ দেন, শর্ট ট্রেনিং দেন দরকার হতে। আমাদের সেনাবাহিনীতে লং কোর্স ছিল, শর্ট কোর্স ছিল, সেইভাবে করে যারা দেশপ্রেমিক, যারা ছাত্র জনতার এবং সৈনিকের এই আদর্শ ধারণ করে তাদেরকে প্রশাসনে বিভিন্ন জায়গায় বসাবেন। কলোনিয়াল অ্যাপ্রোচ থেকে সরে এসে গণতন্ত্রমুখী সেবামূলক একটা আমলাতন্ত্র সৃষ্টি করতে হবে। জি, ধন্যবাদ। জনাব হাসান হাফিজ, শেষ করব, কিছু যুক্ত করবেন কিনা? পুলিশের সংস্কার কিন্তু হচ্ছে, কমিশন যেটা হয়েছে মেজর, যেই 6টা কমিশন, তো আমরা আশা করব যে পুলিশের মানসিকতার পরিবর্তন হবে। পুলিশকে তো ব্যবহার করা হয়েছে, পুলিশের সবাই কিন্তু খারাপ না, ভালোও ছিল, প্রশিক্ষণ তাদের ঠিকই ছিল, কিন্তু যেহেতু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং একটা পৈতৃক একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হীন স্বার্থে রাজনীতিটাকে নষ্ট করে ফেলা হয়েছে, সুতরাং এগুলিকে চেঞ্জ করতে হবে। ঢালাও একটা পরিবর্তন আমরা চাইব, আমূল একটা সংস্কার চাইব, সর্বক্ষেত্রে আমরা পরিবর্তনটা চাইব। তখন একটা স্বচ্ছ, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে একটা রাজনীতিকরা দেশটা চালাবেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে সেইটার একটা ক্ষেত্র তৈরি করা, সেই লক্ষ্যে তারা কাজ করছে। আমাদের উচিত হবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যেন তাদেরকে সহায়তা করি, না হলে এই অল্প কয়েকজন উপদেষ্টার পক্ষে কিন্তু 15 বছরের জঞ্জাল 2 বছর 3 বছরের মধ্যে সাফ করা সম্ভব না। ফলে এই ছাত্ররা অতন্ত্র প্রহরীর মতো আছে, তারা তাদের মূল কাজ হলো পড়াশোনা করা এখন, কিন্তু তাদেরকে একটা এডিশনাল দায়িত্ব পালন করতে হবে যে তারা যেন একটা প্রহরীর হিসাবে এটা থাকে, চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য। তারা কিন্তু বিপ্লবের পরে থেমে থাকেনি, হ্যাটস অফ টু দেম, যে তারা কিন্তু ট্রাফিক পুলিশ কন্ট্রোল করেছে, তারা মন্দির মসজিদ পাহারা দিয়েছে, তারা কিন্তু বৃক্ষরোপণ করেছে। মানে সত্যিকারের দেশপ্রেমের যে চেতনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা বিরাট একটা সম্ভাবনা, সেটাকে কাজে লাগাতে হবে। ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে পৃথিবী তোমাদের দিকে তাকিয়ে দেখবে। আমরা কিন্তু একটা মডেল হিসেবে বিশ্বে ইতিমধ্যেই আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আমরা আরও আমাদের বড় লক্ষ্য, যেটা সত্যিকারের একটা গণতান্ত্রিক সংস্কৃতির সমাজ গড়ে তোলা, মানে বৈষম্যহীন একটা দেশ গড়ে তোলা, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আরেকটা মডেল বিশ্বে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা সেই স্বপ্নের আশাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।